আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই পর্বে আমরা তোমাদের গুণোত্তর ধারা 13.2 এর যে 8 নাম্বার যে অঙ্কটা আছে, 8-9 নাম্বার এই অঙ্কটা আমরা সমাধান করাবো। তোমরা খুবই একটু মনোযোগ সহকারে এই অঙ্কটা একটু খেয়াল করবে। এটা তোমাদের এসএসসি পরীক্ষা, তোমাদের স্কুলের পরীক্ষা, টেস্ট পরীক্ষা থাকুক, সব জায়গার জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের এই নবম-দশম শ্রেণীতে যতগুলো পরীক্ষার সম্মুখীন হবে, কোথাও না কোথাও যায় তোমরা এই অঙ্কটার সম্মুখীন হবে। সো এই জন্য এই অঙ্কটা একটু কষ্ট হলেও তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে একটু দেখবে। আশা করি এই অঙ্কটার মধ্যে কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো দেখো, এখানে হচ্ছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9, দশম পদ হচ্ছে 8√2/81। আমাকে বের করতে বলছে ধারাটির 3 নাম্বার পদটা কত। তাহলে খেয়াল করো, আমরা জানি আমাকে যেহেতু 3 নাম্বার পদ বের করতে বলছে, যেহেতু তৃতীয় পদ বের করার সূত্র কি, আর 3 - 1। এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ বের করার যে সূত্র, আর 3 - 1। এখন এইখানে দেখো, আমি এর মানটা জানি না, আর এর মানটাও জানি না। যদি আমি এর মানটা এবং আর এর মানটা জানতাম, তাহলে আমি তৃতীয় পদ বলুক, চতুর্থ পদ বলুক, 100তম, 200তম, 20তম, 50তম যেই পদটাই বের করতে বলুক না কেন, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে বের করতে পারতাম। কিন্তু আমাদের এখানে প্রথম পদটা দেওয়া নাই, সাধারণ অনুপাত আর এর মানটাও দেওয়া নাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এর মানটা বের করা, তারপরে হচ্ছে সাধারণ যে অনুপাত আর, সেই সাধারণ অনুপাত আর এর মানটা বের করা। তাহলে এই দুইটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কার কাছে যাইতে হবে সাহায্যের জন্য? আমাদের যাইতে হবে এই যে পঞ্চম পদ দেওয়া আছে এখানে, আর এখানে যে দশম পদটা দেওয়া আছে, এই দুইজনের কাছে যেতে হবে। এখান থেকে আমরা এর মানটা বের করব, আর এর মানটা বের করব। যখন আমাদের এর মানটা এবং আর এর মানটা বের করা হয়ে যাবে, তখন আমরা এই সূত্র অনুসারে সেখানে মানটা বসিয়ে দিব, তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে দেখো, আমরা অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। দেখো, এখানে যে গুণোত্তর ধারা আমরা লিখি যে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ। প্রথম পদটা হচ্ছে এ। এরপর হচ্ছে দেখো, সাধারণ অনুপাত ইকুয়াল টু আর, এটা আমরা ধরে নিলাম। এখন এখানে আমাদের প্রথম শর্তে পঞ্চম পদটা দেওয়া আছে। তাহলে প্রথম শর্ত মতে পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদের সূত্র কি দেখো, এ আর 5 - 1 ইকুয়াল টু 2√3/9। এটা হচ্ছে আমাদের পঞ্চম পদের সূত্র। তাহলে এখান থেকে দেখো আমি কি আসবে, এ আর 5 থেকে আমরা যদি 1 বিয়োগ করি, তখন কি থাকবে, 4 থাকবে। এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3/9। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এই হচ্ছে প্রথম কাজটা শেষ। এরপর হচ্ছে দেখো, আমরা দ্বিতীয় শর্তে কি দেওয়া আছে। তাহলে আমরা এখানে আসি দ্বিতীয় শর্ত মতে কি দেখো, দশম পদ। তাহলে দশম পদের সূত্র হচ্ছে কি, এ আর 10 - 1 ইকুয়াল টু 8√2/81। এটা হচ্ছে আমাদের দশম পদের সূত্র, এ আর 10 - 1। আমরা অর্থাৎ এর জায়গায় 10 বসিয়ে দিব। তাহলে এখান থেকে থাকে কি, এ আর টু দি পাওয়ার 9, অর্থাৎ 10 থেকে 1 বিয়োগ করলে এখানে থাকবে 9 ইকুয়াল টু 8√2/81। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত মতে আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম দশম পদের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। দেখো, যখন আমরা সমান্তর ধারার অঙ্ক করিয়েছিলাম, তখন আমরা কি করেছিলাম, 2 নাম্বার সমীকরণ অর্থাৎ বড় সমীকরণটা থেকে ছোট সমীকরণটাকে আমরা কি করতাম, বিয়োগ করতাম। কিন্তু গুণোত্তর ধারায় যখন তোমরা চলে আসবা, তখন তোমরা মনে রাখবে যে আমরা এখানে কি করব, যেটা বড় সমীকরণ সেটা থেকে ছোটটাকে বড়টাকে ছোটটা দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে যে 2 নাম্বার সমীকরণটা দ্বারা আমরা 2 নাম্বার সমীকরণটাকে 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করব। এটা হচ্ছে আমাদের কাজ। এখানে বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ করবে, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ করবে। তাহলে আমরা এখানে আসি যে 2 নাম্বার সমীকরণ ডিভাইডেড বাই 1 নাম্বার সমীকরণ, অর্থাৎ 2 নাম্বার সমীকরণকে আমি 1 নাম্বার সমীকরণ দ্বারা কি করতেছি, ভাগ করতেছি। এখন আমরা ভাগ করি। দেখো, এখানে বাম পক্ষ কি ছিল, a r টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এই পাশে দেখো আমাদের ডান পাশে কি ছিল, 8√2/81। আর এখানে হচ্ছে কত, 2√3/9, 2√3/9। এই দেখো, আমরা বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ করেছি, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ করেছি। এই হচ্ছে আমাদের প্রথম কাজ।
এখন আমরা দেখো এর সাথে এ কাটা যায়, তাহলে এখানে আমাদের কি থাকে, আর উপরে ছিল 9টা, এখানে আছে 4টা, তাহলে এই 4টা দ্বারা যদি 9টাকে যদি ভাগ করি তাহলে এখানে আমাদের কি থাকবে, r⁵ থাকবে, r⁵। দেখো এই নিচে আছে 4টা, উপরে আছে 9টা, তাহলে 4টা আর উপরে 9টা থেকে যদি 4টা বাদ দেই তাহলে এখানে কি থাকবে, r⁵ থাকবে, ইকুয়াল টু, এখন খেয়াল করো এই যে দোতলারে যদি আমি একতলা বানাই, হ্যাঁ, তাহলে কি করতে হবে, তাহলে প্রথম যে উপরে যেটা আছে 8√2 ডিভাইডেড বাই 81, এই ভাগটাকে গুণ বানায় ফেলবো, এখানে 9 চলে যাবে উপরে আর 2√3 এটা চলে আসবে নিচে। এখন দেখো এখান থেকে কি কি কাটাকাটি করা যায়, এই 9 দ্বারা যদি আমরা 81 রে ভাগ করি তাহলে এখানে হবে 9, 2 এর সাথে যদি আমরা 8 কে ভাগ করি তাহলে এখানে হবে আমাদের 4, তাহলে আমরা এখানে কি পাইলাম, r⁵ ইকুয়াল টু 4√2 ডিভাইডেড বাই 9√3, তাহলে এটা হচ্ছে আমাদের r⁵ এর মান। এখন একটু খেয়াল করো তোমরা, আমরা এই যে 4 ছিল, হ্যাঁ, এই 4টাকে তো আমরা এইভাবে লিখতে পারি 2 গুণ 2, 2 আর 2 4 হয়, 4 হয়। এখন আর এখানে আছে কি একটা √2 ছিল এক্সট্রা, এখন একটা 2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দুইটা √2 লিখতে পারি। এই যে একটা 2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দুইটা √2 লিখতে পারি, একটা √2 একটা √2। এইখানে একটা 2 এর পরিবর্তে আবার আমি দুইটা √2 লিখতে পারি, আর এইখানে এই লোক আছে একজন এক্সট্রা, তাহলে দেখো আমাদের √2 হইলো কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে এই যে 4√2, এই 4√2 কে আমি একত্রে লিখতে পারি আর √2 এর পাওয়ার 5 এইভাবে লিখতে পারি। এতে কি কোনো সমস্যা থাকার কথা, কোনো থাকার কথা না। একই ভাবে আমি যদি 9√3 এর কাছে আসি, 9√3 খেয়াল করো, এই যে 9√3, এই 9 কে আমি লিখতে পারি 3 গুণ 3, আর এই √3 এইখানে আছে √3, একটা 3 এর পরিবর্তে দুইটা √3 লেখা যায়, তাহলে এই যে একটা 3 এটার পরিবর্তে আমি দুইটা √3 লিখতে পারি, এই দুইটা √3, এই 3টার পরিবর্তে আবার দুইটা √3 লেখা যায়, আর এখানে একটা 3 তো এক্সট্রা আগেই ছিল, তাহলে দেখো √3 হইলো কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে 9√3 এইটার পরিবর্তে আমি লিখতে পারি √3⁵ লিখতে পারি, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন তাহলে আমরা এখানে আসি, দেখো এখানে আমাদের ছিল r⁵, এখন এই যে 4√2 এটার পরিবর্তে আমি লিখতে পারি √2 এর পাওয়ার 5, আর 9√3 এটার পরিবর্তে আমি লিখতে পারি √3 এর পাওয়ার 5, এই দুইটাকে আমি একত্রে পাওয়ার 5 দিয়ে দিছি, অর্থাৎ √2 এর পাওয়ার 5, √3 এর পাওয়ার 5। এখন এই পাওয়ার 5 আমরা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখান থেকে আমাদের r এর মান বের হবে কত, r এর মান বের হইলো √2 ডিভাইডেড বাই √3, এটা হচ্ছে আমাদের r এর মান। তো দেখো আমরা কিন্তু অলরেডি r এর মানটা পেয়ে গিয়েছি, এখন আমাদের দরকার এর মানটা দরকার। r এর মানটা তুমি 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দাও তাহলে সেখান থেকে তুমি কার মানটা পেয়ে যাবে, তাহলে তুমি সেখান থেকে এর মানটা পেয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো, r এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। তো 1 নাম্বার সমীকরণটা আমাদের কি ছিল, ar⁴, এই লিখলাম আমরা ar⁴ ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9, 2√3 ডিভাইডেড বাই 9, এই হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এখন আমরা এখানে r এর মানটা বসাবো, বা a ইনটু r এর মান হচ্ছে আমাদের √2 ডিভাইডেড বাই √3 এর পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9, এটা হচ্ছে আমাদের, আমরা r এর জায়গায় r এর মানটা বসিয়ে দিয়েছি। এখন আমাদের কি কাজ, এ হচ্ছে দেখো a ইনটু √2 এর পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে এখানে হবে আমাদের 4 ডিভাইডেড বাই √3 এর পাওয়ার যদি আমি 4 দেই, তা √3 এর পাওয়ার যদি 4 দেওয়া হয় তাহলে এখানে আসবে আমাদের 9 ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9। এখন দেখো এই যে 4/9 ছিল এই পাশে, এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তো দেখো এই কাজটা আমরা করি এখানে, বা a ইকুয়াল টু, এখানে আমাদের 2√3 ডিভাইডেড বাই 9 যেমন আছে তেমন থাকবে, 2√3 ডিভাইডেড বাই 9। তারপরে দেখো এই পাশে ভগ্নাংশ ছিল, এইটা যখন ওই পাশে চলে যাবে তখন এটা উল্টে যাবে, ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 9 চলে যাবে উপরে, 4 চলে আসবে নিচে,
তাহলে দেখো আমরা ভগ্নাংশটাকে উল্টে দেই, তাহলে এখানে হচ্ছে 9 উপরে চলে যাবে আর এখানে আসবে 4 চলে আসবে নিচে। এই 9 এর সাথে 9 কাটা যায়, 2 এর সাথে যদি আমরা 4 কাটি তাহলে এখানে থাকবে আমাদের শুধুমাত্র 2। তাহলে দেখো এর মান আসলো কত, a = √3 ডিভাইডেড বাই 2। দেখো আমরা এর মানটাও পেয়ে গিয়েছি √3 ডিভাইডেড বাই 2। আমরা এর মানও পেয়েছি আর এর মানও পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কয় নাম্বার পদটা বের করা, তৃতীয় পদটা বের করা। তাহলে দেখো অতএব তৃতীয় পদটা কি হচ্ছে, a আর 3 - 1 ইকুয়াল টু, আমরা এর জায়গায় এর মানটা বসাই √3 ডিভাইডেড বাই 2 ইনটু আর এর মান হচ্ছে আমাদের √2 ডিভাইডেড বাই √3, √2 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে √2 ডিভাইডেড বাই √3। এর পাওয়ার হচ্ছে, আমরা এখান থেকে কি করলাম, এই 3 থেকে 1 বিয়োগ করলে এখানে থাকবে আমাদের কত, 2। এখন খেয়াল করো এই হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 ইনটু, এখন এই স্কয়ারের সাথে আমরা খেয়াল করো এই স্কয়ারের সাথে রুট কাটা যায়, তাহলে এখানে থাকবে 2 আর এখানে √3 এর উপরে স্কয়ার আছে, আমরা √3 কয়বার লিখতে পারি, দুইবার লিখতে পারি। এই হচ্ছে √3 * √3, এই 2 এর সাথে এই 2 কাটা যায়, এই √3 এর সাথে এখানে √3 কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে, উপরে থাকবে 1, নিচে আমাদের থাকবে √3। এই হচ্ছে 1/√3। এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। দেখো আমি এই অঙ্কের মধ্যে কাটাকাটি করছি, আসলে এই কাটাকাটিটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র। তোমরা পরীক্ষার খাতায় এরকমের কাটাকাটি তোমাদের করবা না, না করাটাই অতি উত্তম 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 উত্তম। এই কাটাকাটি করবা না, ঠিক আছে? তোমরা এখানে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিভাবে এই 2 এর সাথে 2 দ্বারা 2 রে ভাগ করলে এখানে হবে 1, তারপর হচ্ছে √3 দ্বারা √3 রে ভাগ করলে হয় 1। তাহলে উপরে কি থাকতেছে, উপরে শুধুমাত্র আমাদের 1 থাকতেছে, নিচে থাকতেছে কি আমাদের √3, 1/√3। এটাই হচ্ছে আমাদের তৃতীয় পদ। দেখো তোমাদের সৃজনশীল অঙ্কে এই যে এখানে অনেক সময় তোমাদের বলে ধরো তৃতীয় পদটা বের করতে বা পঞ্চম পদ বের করতে বা দশম পদ বের করতে বলে, তখন এইভাবে করে ফেলবা। অনেক সময় তোমাদের এইখানে বলে গুণোত্তর ধারার পঞ্চম পদ এত, দশম পদ এত হলে ধারাটি নির্ণয় করো। তোমাদের অনেক সময় বলে দেয় যে ধারাটি নির্ণয় করো, ধারাটি নির্ণয় করো, ধারাটি নির্ণয় করো। এইভাবে প্রশ্ন আসতে পারে, এইভাবে প্রশ্ন আসতে পারে, কি অনেকবার এসেছে। তো দেখো এখান থেকে তাহলে তোমাদের এই যে যদি এইভাবে বলে ধারাটি নির্ণয় করো, তখন তোমাদের কাজ কি, তখন তোমরা প্রথমে এই যে যা করেছি এই পর্যন্ত সব ঠিকঠাক মতো করবা। করার পরে এই যে হচ্ছে আমাদের প্রথম পদ তো বের হয়েই গেছে, এরপর হচ্ছে তোমাদের কাজ হচ্ছে দ্বিতীয় পদটা বের করা। দ্বিতীয় পদ হচ্ছে কত, ধরো a আর 2 - 1, এখান থেকে তোমরা একটা রেজাল্ট বের করবা দ্বিতীয় পদ। তারপর হচ্ছে তৃতীয় পদ বের করবা, তৃতীয় পদ হচ্ছে কি a আর 3 - 1, এখান থেকে তৃতীয় পদের একটা রেজাল্ট আসবে। তারপর হচ্ছে চতুর্থ পদ বের করবা, চতুর্থ পদ, এরকমের 3-4টা পদ বের করবা, a আর 4 - 1। এই হচ্ছে আমাদের, ধরো এখান থেকেও আমাদের একটা রেজাল্ট আসবে। এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ আমাদের বের হয়ে গেছে। যখন তোমরা এটা বের করবা তাহলে তোমাদের ধারা তো বের হয়ে গেছে। তারপরে পদের নির্ণয় ধারাটি, ধারাটি হচ্ছে কত, ধর আমাদের প্রথম পদ বের হয়েছে কত, √3/2, তারপর হচ্ছে দ্বিতীয় একটা পদ বের হয়েছে, তারপর এখান থেকে তৃতীয় পদটা আমরা বের করেছিলাম 1/√3 প্লাস চতুর্থ পদ একটা বের হয়েছে, সেইভাবে ধারাটা লিখে যাবে। এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। যদি প্রশ্নের ধারা বের করতে বলে, তাহলে তুমি প্রথম পদ বের করছো, দ্বিতীয় পদ বের করবা, তৃতীয় পদ বের করবা, চতুর্থ পদ বের করবা। বের করার পরে এই ধারাগুলো এইভাবে লিখে যাবা, তাহলে তোমাদের নির্ণয় ধারাটি কি এইভাবে তোমরা বের করতে পারবে। এরপরে তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, মানে এইখান থেকে টোটাল 3 টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে একটা হচ্ছে এততম পদ নির্ণয় করো, যেটা প্রথমে করাইলাম। তারপর হচ্ছে ধারাটি নির্ণয় করো, এইভাবে ধারাটি নির্ণয় করতে বলতে পারে। এরপরে হচ্ছে খেয়াল করো, ধারাটি নির্ণয় করার পরে তোমাদের এখানে বলতে পারে তোমার এত হলে ধারাটির 7টি পদের সমষ্টি কত, 7টি পদের সমষ্টি কত, অর্থাৎ তোমাকে সমষ্টিও বের করতে বলতে পারে। তা খেয়াল করো, আমরা তাহলে এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রেও তোমাদের প্রথম কাজ হচ্ছে এই এ পর্যন্ত বের করা। এ পর্যন্ত বের করা হয়ে গেলে তারপর হচ্ছে তুমি তো এর মানও পেয়ে গেছো, আর এর মানটাও পেয়ে গেছো। কই জানি এখানে আর এর মান কই, এখানে এ হচ্ছে আর এর মান, এটা হচ্ছে আমাদের এর মান। আমরা যখন এর মান আর এর মান দুইটাই পেয়ে যাব, তারপর তোমাকে যদি বলে 7টি পদের সমষ্টি বের করো, তাহলে আমাদের যে সমষ্টির যে সূত্রটা আছে সেই সমষ্টির সূত্রের মধ্যে নিয়ে তোমার কি করতে হবে, 7টা পদের সমষ্টি বের করতে হবে। যদি 10টা পদের সমষ্টি বের করতে বলে, তাহলে 10টা পদের সমষ্টি সূত্রে নিবা। সেখানে সমষ্টি সূত্রে নিতে গেলে তোমাদের সবার আগে খেয়াল রাখতে হবে সেখানে আর এর মানটা কি 1-এর থেকে বড় না 1-এর থেকে ছোট। যদি 1-এর থেকে বড় হয়
তাহলে একটা সূত্রে যাবে, যদি আর এর মানটা একের থেকে ছোট হয় তাহলে অন্য সূত্রে নিয়ে করবা। এই 3 টাইপের প্রশ্ন তোমাদের এই অঙ্কটা থেকে বা 8 নাম্বার থেকে বিগত সালে প্রশ্ন এসেছে। তোমরা যদি এই তিনটা এই জায়গা থেকে এতটুকু শুধুমাত্র এর মান এবং আর এর মান এই দুইটা যদি একটু হিসাব করে বের করতে পারো, তাহলে এই যে 3 টাইপের যে প্রশ্নগুলো আসে, 3 টাইপের যে আলাদা আলাদা প্রশ্নগুলো যে দেয়, সেগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে, যদি বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে।